প্রথম যে চ্যাপ্টারটা রেফ্রিজারেশন সাইকেলস, সেই রেফ্রিজারেশন সাইকেলসে তো আমরা মোট থিওরি পার্টটা আলহামদুলিল্লাহ শেষ করছি আর কি। তো এটার দুটো ম্যাথস আছে, মানে এক ম্যাথস মানে দুটো ম্যাথস মানে কি এক টাইপের ম্যাথস আছে, সেই ম্যাথস আমরা একটা সলভ করবো আজকে আর কি। হ্যাঁ, তো আমি সবাইকে বলবো যে খুব অ্যাটেন্টিভলি শোনার জন্য। আমার কথা কি শোনা যায়? জি স্যার। ওকে, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ইউ গাইজ আর ওয়েলকাম টু ডু দ্য কোশ্চেন্স। ওকে, সো লেট মি ওপেন all the charts first. Okay, initial position. Okay, so আচ্ছা, সো আমরা এই রেফ্রিজারেশন সাইকেলস আমরা we have completed, right? We have completed. এখন হচ্ছে আমরা এখানে একটা লাস্ট একটা ম্যাথস দেখা যাচ্ছে, এই ম্যাথসটা আমরা একটু দেখবো। হ্যাঁ, ম্যাথসটা একটু বোঝার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম অফ হোয়াট? টিএস ডায়াগ্রাম অফ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার। হ্যাঁ, Yes, sir. তো আমরা we have completed the first chapter, that is refrigeration cycles. Today we will problem of vapor compression cycle. আচ্ছা, তো প্রবলেমটা আমরা পড়ি। A refrigerator uses refrigerant R134A as the working fluid and operates on an ideal vapor compression refrigeration cycle. Vapor compression refrigeration cycle. Okay. Vapor compression refrigeration cycle between 0.14 and 0.8 megapascal. মানে দুইটা প্রেসার লেভেল, ডেফিনেটলি দুইটা প্রেসার লেভেল হবে। এই দেখো এখানে যদি তোমরা যে টিএস ডায়াগ্রাম অফ দ্য ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল দেখো, তাহলে দেখো এইটা হচ্ছে একটা প্রেসার লেভেল, এটা একটা প্রেসার লেভেল, আর এটা একটা প্রেসার লেভেল, রাইট? সো লো প্রেসার লেভেলটা হচ্ছে ইভাপোরেটর, কারণ এখানে যে এক্সপানশন ভালভের মাধ্যমে প্রেসার রিডিউস করা হয় না, লো প্রেসার। আর এটা হচ্ছে হাই প্রেসার কন্ডেন্সারের, এটা হচ্ছে হাই প্রেসার। লাস্ট দিন ক্লাসে ফেস টু ফেস ক্লাস যেদিন নিলাম সেদিন তো তোমাদেরকে অলরেডি এক্সপ্লেন করছি, রাইট? হ্যাঁ, যে Yes, sir. লো প্রেসার সাইড, হাই প্রেসার সাইড, এগুলো সব অল এক্সপ্লেইনড, রাইট? সো যখনই দুইটা প্রেসার লেভেল দেয়া থাকবে, বাই ডিফল্ট কোনো ধরনের কোনো ধরনের অ্যাম্বিগিউটি ছাড়াই আহ, বুঝতে পারবা যে যেটা লো প্রেসার তার মানে এটা হচ্ছে ইভাপোরেটরের প্রেসার, আর যেটা হাই প্রেসার সেটা হচ্ছে কিসের প্রেসার? হ্যাঁ, কম্প্রেসারের। কম্প্রেসার, রাইট? সেটা ওকে। Okay. So if the mass flow rate of the refrigerant is 0.05 kg per second, this is the mass flow rate of the refrigerant. এই যে পুরো এন্টায়ার সাইকেল, রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং এর যে সাইকেল আছে, সেই সাইকেলের ভিতরে তো আমার রেফ্রিজারেন্টটা পাস করবে, তাই না? একবার ইভাপোরেটরে যাবে, তারপরে কম্প্রেসারে যাবে, কম্প্রেসার থেকে আবার কন্ডেন্সারে যাবে, কন্ডেন্সারে হিট ত্যাগ করে আবার তারপরে সে এক্সপানশন ভালভের মাধ্যমে আবার ইভাপোরেটরে প্রবেশ করবে। এই যে সাইকেলটা, এই পুরো সাইকেলটার ভিতরে যে ম্যাস ফ্লো রেটটা রেফ্রিজারেন্টের ফ্লো করে সেটা হচ্ছে 0.05 কেজি পার সেকেন্ড। ওকে, so what you have to find out? You have to find out, determine a the rate of heat removal from the refrigerated space and the power input to the compressor. তো তোমাকে কি করতে বলছে? রেট অফ হিট রিমুভাল, তার মানে কি বলতো? তার মানে হচ্ছে কুলিং এফেক্ট অর রেফ্রিজারেশন এফেক্ট। তোমাকে রেফ্রিজারেশন এফেক্টও বের করতে বলছে এবং তোমাকে পাওয়ার ইনপুটও বের করতে বলছে, পাওয়ার ইনপুট টু দ্য কম্প্রেসর, এটা বের করতে বলছে। নেক্সট বের করতে বলছে দ্য রেট অফ হিট রিজেকশন টু দ্য এনভায়রনমেন্ট, তার মানে হচ্ছে কন্ডেন্সারে কি পরিমাণ হিটটা রিজেক্ট হয় সেটাও তোমাকে বের করতে বলছে। এন্ড ফাইনালি দ্য সিওপি, কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স অফ দ্য রেফ্রিজারেটর।
ওকে, কোশ্চেনটাকে বোঝা গেছে? জি স্যার। ওকে, কোশ্চেনটা যদি বোঝা যায় তাহলে আমরা একটু চার্টটা বের করি। চার্টটা তো অর্ধেক রাখতে হবে আর আমার কোশ্চেনটা অর্ধেক রাখতে হবে। ওকে, এখন দেখো, সেটা হচ্ছে যে আচ্ছা, তো আমাকে প্রথমে দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে আমার রেফ্রিজারেন্টটা হচ্ছে R134A, তাই না? আমাদের ক্লিয়ার দেখতে না পারার কোনো কারণ নেই। ওকে, এবং এটা পাশাপাশি নেওয়া হয়েছে, ভেরি গুড। তো R134 এর রেফ্রিজারেন্ট যেহেতু, সেহেতু আমার R134 এর চার্টে যেতে হবে, তাই তো? ওকে, তো আমি এখানে এই যে আমার এই চার্টটা অলরেডি তোমাদের গুগল ক্লাসরুমে শেয়ার করা হয়েছে। R134 এর তুমি টেবিলে যেতে হবে। সো R134 এর টেবিল কোথায় আছে দেখি। এই যে এখানে দেখো, এই যে টেবিল A11, দেখছো? স্যাচুরেটেড রেফ্রিজারেন্ট 134A টেম্পারেচার টেবিল। টেবিল A12 স্যাচুরেটেড রেফ্রিজারেন্ট 134A প্রেসার টেবিল। কোনটা নিবা বলো তো? স্যার প্রেসার প্রেসার টেবিল টেবিল। নিব স্যার। প্রেসার টেবিল স্যার। প্রেসার টেবিল নেবা, ভেরি গুড। প্রেসার টেবিল নেবা, বিকজ ওয়াই? বিকজ ইউর প্রেসার ইজ গিভেন, রাইট? সো তোমাকে যেতে হবে A12 ইয়েতে, তোমার চার্টে। তো চলে যায় A12 চার্টে। A12, hey, this is the chart. Okay, this is the chart. All right. এখন এই A12, এই A12 চার্টটাতে আমরা যদি এখন খেয়াল করে দেখি, আমরা পেয়ে গেলাম চার্টটা। কোন চার্টে যেতে হবে সেটাও বুঝে গেলাম, ঠিক আছে? এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদের ম্যাথসটা সলভ করতে হবে। তোমাদেরকে অলরেডি আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি যে এই কি বলে, এই তোমরা হাউ ক্যান ইউ ক্যালকুলেট দ্য 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 রেফ্রিজারেশন ইফেক্ট অর কুলিং এফেক্ট অর কন্ডেনসেশন অথবা কম্প্রেসর ওয়ার্ক ইনপুট, এগুলো এগুলো অলরেডি বলেছি ক্লাসে। সেটা হচ্ছে যে এই স্লাইডটাতে অলরেডি তোমাদেরকে দেখাইছি। স্লাইডটা তো অলরেডি তোমাদের গুগল ক্লাসরুমেও দেওয়া আছে। সেটা হচ্ছে দিস ইজ দ্য টিএস ডায়াগ্রাম। তার মানে এখানে কি পরিমাণ রেফ্রিজারেশন ইফেক্ট, মানে কি ইভাপোরেটরে কি পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারতেছে, তাই না? ইভাপোরেটর কি পরিমাণ হিট, ইভাপোরেটর থেকে কি পরিমাণ হিট রেফ্রিজারেন্ট অ্যাবজর্ব করতে পারতেছে, আর ইন রিটার্ন ইভাপোরেটর ঠান্ডা হচ্ছে, তাই না? এটা হচ্ছে এই 4 থেকে 1। তার মানে এখানে এনথালপি কি হবে? H1 মাইনাস H4 মাল্টিপ্লাইড বাই দ্য mass flow rate অফ দ্য রেফ্রিজারেন্ট। এটা দেখাইছি না ক্লাসে, মনে আছে? জি স্যার। জি স্যার। রাইট। তাহলে কিউএল এ যে দেখো, এখানে দেখতে পাচ্ছ কিউএলটা হচ্ছে রেফ্রিজারেশন এফেক্ট। এটা কি হবে? এম ডট মানে হচ্ছে যে রেফ্রিজারেন্টের ম্যাস ফ্লো রেট, যেটা গিভেন অলরেডি এই ম্যাথে। H1 মাইনাস H4, H1 মাইনাস H4, H4 মাইনাস H1 না কেন বলো? বড়টা থেকে ছোটটা করতে হবে। বড়টা। বড়টা থেকে ছোটা করতে হবে, রাইট? ওকে, H1 মাইনাস H4। আচ্ছা, এবার আসো হচ্ছে তোমার ইয়েতে, কি বলে এটা, কম্প্রেসারে কি হচ্ছে? কম্প্রেসর কি হবে? একই রকম হবে, এম ডট ইন্টু H2 মাইনাস H1। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর কন্ডেন্সারে কি হচ্ছে? কন্ডেন্সারে হচ্ছে এম ডট ইন্টু এবার H2 মাইনাস H3। কারণ যেহেতু এখানে হিট রিজেক্ট করবে, সো আগে বেশি থাকবে, পরে কম থাকবে। ক্লিয়ার? জি স্যার। বিকজ আমার এইটা তো হচ্ছে আমার রেফ্রিজারেন্টের সাইকেল, ঠিক আছে? রেফ্রিজারেন্ট হিট নিয়ে সে গ্যাস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। ওকে, going back to the problem.
তার মানে এখন বুঝতে পারতেছো যে আমাকে এখানে দ্য রেট অফ হিট রিমুভাল মিনস হচ্ছে এইটা কিউএলটা বের করতে বলছে, রাইট? এন্ড দ্য পাওয়ার ইনপুট টু দ্য কম্প্রেসার, তার মানে হচ্ছে ডাব্লিউ ইনটা বের করতে বলছে। আর দ্য রেট অফ হিট রিজেকশন টু দ্য এনভায়রনমেন্ট, তার মানে হচ্ছে এই কিউএইচটা বের করতে বলছে। কিউএল, ডাব্লিউ ইন এন্ড কিউএইচ, এই তিনটা জিনিস বের করতে বলছে। এন্ড ফাইনালি হচ্ছে সিওপি তোমরা জানো, রেফ্রিজারেশন ইফেক্ট ডিভাইডেড বাই power input to the compressor, W in. So QL divided by W in, that will be the COP. এখানে তোমার m ডট দেয়া আছে, তার মানে তোমাকে বের করতে হবে কি শুধুমাত্র এই চারটা পয়েন্টের এনথালপি, রাইট? H1, H2, H3 and H4। এই চারটা পয়েন্টের এনথালপি যদি তুমি বের করতে পারো, that means your problem is solved. Is that clear to everyone? জি স্যার। Yes, sir. এই সবাই একটু জোরে সরে বলো, আদারওয়াইজ তো আসলে বোঝা যাচ্ছে না। জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। জি স্যার। Yes, sir. Okay. So, okay, let's start doing the problem. মানে how to find out the enthalpies. Okay. So first হচ্ছে এক নাম্বার পয়েন্ট দিয়ে আমরা স্টার্ট করলাম। এক নাম্বার পয়েন্ট, তো এক নাম্বার পয়েন্টটা হচ্ছে ইভাপোরেটর এর এই লাইনে পড়ে আর কি, তাই না? এই প্রেসার লাইনে পড়ে। তো এই প্রেসার লাইন কোনটা? লো প্রেসার 0.14 মেগাপ্যাসকেল। তো জি, স্যার। 0.14 মেগাপ্যাসকেল আমরা এখানে যাই। 0.14 মেগাপ্যাসকেল মানে কত 1400 হ্যাঁ 1400 স্যার। 140 কিলো প্যাসকেল। 140 কিলো প্যাসকেল, এই যে 140, ঠিক আছে? 0.14 কে যদি তুমি কিলো প্যাসকেলে নিয়ে যাও, বিকজ 0.14 মেগা প্যাসকেল, তাই না? হ্যালো, জি স্যার। 0.14 মেগা প্যাসকেল মানে 140 কিলো প্যাসকেল। মানে এখানে যেহেতু কিলো প্যাসকেল আছে, তো তোমার মেগা প্যাসকেলকে কিলো প্যাসকেলে নিতে হবে। 0.14 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3। বুঝতে পারছো তো? জি জি স্যার। স্যার। তো জি আর স্যার। এত মাইক্রো ডিটেইলে বলতে গেলে তো আসলে সমস্যা এই লেভেলে, ফোর্থ ইয়ারে। তো এটা হচ্ছে 140 কিলো প্যাসকেল। তো 140 কিলো প্যাসকেল ওয়ান পয়েন্টটা হচ্ছে কোন পয়েন্টে পড়ছে? এখন আমার এই 140 বরাবর আমি যদি যাই, 140 লেভেল যদি আমি যাই, এই যে আমার যে হাইলাইট করা যে লাইনটা, এই লাইনে এখন আমাকে বলো যে আমি কোনটা নিব? আমি কি HF নিব, না HFG নিব, না HG নিব? এখানে তো তিনটা এনথালপি আছে, কোন এনথালপিটা নিব? স্যার এই জি স্যার, HG ব্যাপারে HG আমরা HG-টা নিব। HG নিব না, এখানে দেখে বলতেছো না যে এখানে 239 আছে, এখানে 239, এই কারণে HG নিব নাকি? না স্যার। ওই জায়গাটা স্যার HG ব্যাপার স্যার এটা হয়েছে তো স্যার। ব্যাপার স্যার। স্যার এখানে ভ্যাপরও ইউজ হয়েছে স্যার, হ্যাঁ, সরি, ভেপার তো স্যার ওইটা। বুঝি না। ভ্যাপর কম্প্রেশন ইউজ স্যার হয়েছে স্যার পজিশন এখানে। ওয়ানে স্যার ব্যাপার হয়ে যায়। স্যার এখানে লো প্রেসার ভেপার রেফ্রিজারেন্ট। লো প্রেসার ব্যাপার হয়ে যাবে, তার মানে হচ্ছে এখানে HG বলতে মানে হচ্ছে স্যাচুরেটেড ব্যাপার। স্যাচুরেটেড কথাটা কেউই বললা না, এই স্যাচুরেটেড। আমার কার্সার দেখা যায়? জি স্যার। জি স্যার। স্যাচুরেটেড কথা তো কেউই বললা না। হ্যাঁ, তোমাদের বলতে হবে স্যাচুরেটেড। ক্লিয়ার, বুঝতে পারছো? এখানে জি কি স্যার। এক নাম্বার পয়েন্টে কি স্যাচুরেটেড ব্যাপার না? জি স্যার। জি স্যার। এই জি স্যার। তো স্যাচুরেটেড ব্যাপার 239.16 কিলো জুল পার কেজি। সো এক নাম্বার পয়েন্টে আমার কোনো চিন্তা ভাবনার কোনো কিছু নাই। এই যে H1 ইকুয়ালস টু HG এট দ্য রেট অফ, মানে HG নিছি আর কি, HG এট দ্য রেট অফ 0.14 মেগাপ্যাসকেল হচ্ছে 239.16 কিলো জুল পার কেজি। পেয়ে গেছি। আচ্ছা, এক নাম্বার পয়েন্টের এনট্রপিটাও আমি একটু বের করে রাখি। এসজি এনট্রপি কোনটা নিব, SFG নাকি SG? এসজি। স্যার HG এনট্রপি Saturated vapor। এনট্রপিটা বের স্যার করে রাখি। স্যাচুরেটেড ভেপার স্যাচুরেটেড ব্যাপার, তাহলে এনট্রপিটা কত? 0.9445, 0.9445। 0.9445 এনট্রপিটা বের করে রাখছি। এখন কেউ কি বলতে পারবা এনট্রপিটা কেন বের করছে? স্যার ওই যে কিউ বের করার জন্য স্যার, ওই যে MH2 মানে আচ্ছা সরি সরি S2 এটা। স্যার Sorry? যখন সুপার স্যার হিটেড ওখানে প্রেসার তো সমান, মানে আমাকে পরবর্তী ক্ষেত্রে ওই যে S2 বের করার জন্য এই S21 টা লাগবে। S2 বের করার জন্য মানে স্যার সুপার H2 হিটেড স্যার। পজিশনে যাওয়ার পরে এন্ট্রপিটা বেড়ে যাবে। S2 না H2 কোনটা বুঝি নাই। H2 স্যার।
H2 রাইট, H2 বের করার জন্য কি লাগবে? স্যার এস টু টা লাগবে, আর S2 আর S1 তো ইকুয়াল। আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে। এটা বের করার জন্য এটা লাগবে, কেন লাগবে এখনই বুঝতে পারবা। সেটা হচ্ছে যে এখন আমরা তার মানে 1 নম্বর পয়েন্টের এনট্রপি আমরা বের করে ফেলছি, এবার 2 নম্বর পয়েন্টের এনথালপি বের করবো। এনট্রপি এবং এনথালপি দুটোই বের করছি, বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে এনথালপি বের করা। এবার 2 নম্বর পয়েন্টের এনথালপি বের করবো। 2 নম্বর পয়েন্টের এনথালপি কিভাবে বের করবো? 2 নম্বর পয়েন্টটা কি স্যাচুরেটেড জোনে আছে? না না স্যার। স্যার। না স্যার, এই উপর টেবিলটা, টেবিল A12, এটা কি স্যার Saturated. স্যাচুরেটেড, Saturated. ওইটা সুপার হিটেড হবে। বাট 2 নম্বর পয়েন্টটা আছে কিসে? সুপার হিটেড। সুপার হিট। সুপার হিটেড জোনে, রাইট। তো তার মানে এই টেবিলের ডেটা ইজ নট ভ্যালিড ফর পয়েন্ট টু। তাহলে কি করতে হবে? আমরা একটু স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করে যে পরের টেবিলটা পেলাম, সে পরের টেবিলটাই হচ্ছে তোমার, এখানে কি লেখা? সুপার হিটেড Superheated. 134A, টেবিল A13। ঠিক আছে, এখন আমি প্রেসার লেভেলে চলে যাই। 2 নম্বর পয়েন্টে আমার কত প্রেসার? স্যার 0.14। 0.8. 0.8 নম্বর পয়েন্টে কত প্রেসার? 0.8। এই যে আইসোবারিক লাইন, এটা কনস্ট্যান্ট প্রেসার লাইন। এই যে এটা, এই লাইন দেখতে পাচ্ছ, এই যে এটা, এই যে এখান থেকে স্টার্ট হয়েছে, এই উঠলো, এই গেল, এই উঠলো, এই পুরোটা হচ্ছে সেম প্রেসার। আর এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে সেম প্রেসার, বললাম না? 1 নম্বর পয়েন্ট থেকে কম্প্রেসার কম্প্রেস করেই তো 2 নম্বর পয়েন্টে নিয়ে গেছে। 1 নম্বর পয়েন্ট থেকে কম্প্রেসার কাজটা কি? প্রেসার ইনক্রিজ করে এই 2 নম্বর পয়েন্টে রিলিজ করছে। তাহলে 2 নম্বর পয়েন্টের প্রেসার কত? 0.8. 0.8। কি তাহলে 0.8 বললে হবে নাকি? মেগাপ্যাসকেল। মেগা ইউনিট বলো না, 0.8 কি কিলো প্যাসকেল? না স্যার, না মেগাপ্যাসকেল। স্যার, মেগাপ্যাসকেল। মেগা প্যাসকেল, ইউনিট বলবা। তোমরা ইঞ্জিনিয়ার হইতেছো, তোমরা এখনো পর্যন্ত বুঝতেছো না যে ইঞ্জিনিয়ারে, একটা ইঞ্জিনিয়ার 80% থিং হচ্ছে ইউনিট। ইউনিট না বললে পরে সে কোনো ইঞ্জিনিয়ারই না। আচ্ছা, 0.8 মেগা প্যাসকেল। তো তারা এখানে আমি দেখি, প্রথমে দেখতেছি যে প্রত্যেকটা সাব চার্টের উপরে একটা হেডিং এর মতো আছে, যে এখানে প্রেসার লেভেল দেওয়া। তখন আমার 0.8-এ চলে যেতে হবে। এখানে কত? 0.4, আরো নিচে যাই, এইখানে আছে 0.56, 0.8 মেগাপ্যাসকেল। তার মানে আমার এই সাব চার্ট থেকে আমাকে বের করতে হবে, রাইট? বুঝতে পারতেছো তো নাকি? জি জি স্যার। স্যার। এই সাব চার্ট থেকে বের করতে হবে। তাহলে এখন আমি দেখি 0.8 পেয়ে গেছি। এখন দেখো, তোমার লাগবে টেম্পারেচার, রাইট? টেম্পারেচার টেম্পারেচার জানলে পরে তো তুমি সেই অনুযায়ী তুমি কি বের করতে পারবা অনুযায়ী। এখানে এখন বুঝতে পারবে। ওকে, এখানে যে এনথালপি এইচ, এই যে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, এই যে এইচ দেখছো, এইচ এনথালপি। জি তার স্যার। মানে আমি যদি এখন এই কম্প্রেসারের আউটলেট টেম্পারেচার অথবা কন্ডেন্সারের ইনলেট টেম্পারেচার জানতাম, তাহলে আমার জন্য এই এইচ বের করা কোনো ঘটনাই ছিল না। কিন্তু আমার কাছে তো সেই টেম্পারেচার দেওয়া নাই, ইট ইজ নট গিভেন ইন দিস প্রবলেম। তাহলে কি করবা? স্যার অ্যাজিউম করবো স্যার। স্যার এন্ট্রপি তো জানি, তারপরে S2 জানা আছে, দিয়ে স্যার। করবো আর কি। স্যার S1 is equal to S2 দিয়ে। এন্ট্রপি দিয়ে কিভাবে করবা? স্যার আমরা তো S1 জানি, হ্যাঁ, দুইটাতে এন্ট্রপি সেম। S1 is equal to S2 হবে, তো S2 এর জন্য যেটা পাবো। ভেরি গুড। S1 ইকুয়ালস টু S2 হবে কেন? আইসোট্রপিক প্রসেস স্যার। রাইট, বিকজ এই দেখো এইখানে গ্রাফটা দেখো, টিএস, এস মানে কি? এস মানে হচ্ছে এনট্রপি। Entropy। মানে 1 নম্বর পয়েন্টের এনট্রপি আর 2 নম্বর পয়েন্টের এনট্রপি সেম। তার মানে কি 1 থেকে 2 এটা একটা আইসেন্ট্রপিক, তার মানে এনট্রপি উইল রিমেইন দ্য সেম। আইসেন্ট্রপিক কম্প্রেশন কন্ডেন্সারের ভিতরে সাধারণত, কম্প্রেসারের ভিতরে, কন্ডেন্সার বলতেছি বলে, কম্প্রেসারের ভিতরে সাধারণত কম্প্রেসার এবং টারবাইনের যে কম্প্রেশন বা এক্সপানশন হয়, এগুলো হয় হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, রাইট? সো এনট্রপি উইল রিমেইন দ্য সেম। সো S1 ইকুয়ালস টু S2। S1 আমি এই কারণে আগের স্টেপে বের করে রাখছি। S1 হচ্ছে কত? 0.94456 কিলোজুল পার কেজি কেলভিন। তাহলে 0.94, দেখি 0.944, এখানে তো 91, এখানে 948, একটা 98, তার মানে হচ্ছে এইটা হচ্ছে কাছাকাছি, রাইট? জি স্যার। জি স্যার।
এখানে তোমাকে একটা ছোট্ট ইন্টারপোলেশন করতে হবে। ইন্টারপোলেশন মানে হচ্ছে বুঝতেই পারতেছো, ইন্টারপোলেশন তো করছো তোমরা, আগে করছো না? জি জি স্যার। স্যার ইন্টারপোলেশন করছো, যেমন ধরো তোমার এখানে আছে হচ্ছে 0.9480, আর তোমার এখানে আছে 0.94456, আর 0.9480 করেসপন্ডিং হচ্ছে এনথালপি হচ্ছে 276.45। তাহলে এই দুটার ডিফারেন্সের জন্য এনথালপি ডিফারেন্স হয় কত? ঠিক আছে, বুঝতে পারছো? যেমন এইখান থেকে এই দুটা ডিফারেন্স, এই দুটা এনট্রপি ডিফারেন্সের কারণে এনথালপি ডিফারেন্স কত হয়। এখন তোমার এটার সাথে এটা ডিফারেন্স যেটা সেটার জন্য কত কত এনথালপি ডিফারেন্স হয়, সেটাকে এখান থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কারণ 9480 আর 9440, আমরা এটা কম, তাই না? তার মানে উপরের দিকে যেতে হবে, উপরের দিকে যেতে হবে, তার একটু উপরের দিকে যেতে হবে এনট্রপির ক্ষেত্রে, বুঝো নাই? জি স্যার। জি স্যার। মানে 0.9480 আর 0.94456, তাহলে এই টেবিলে যদি এইটা থাকতো, তাহলে কি 9480 উপরে থাকতো না? জি স্যার। ওটার কথা বলতেছি। তার মানে 276 এর থেকে একটু কম হবে, একটু কম। এই দেখো, এইচটা হচ্ছে 275.39 পাইছে। ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসি হচ্ছে তোমার, তার মানে H2 আমি পেয়ে গেছি। H1 পেলাম হচ্ছে স্যাচুরেটেড ব্যাপার, H2 হচ্ছে সুপার হিটেড রেফ্রিজারেন্ট থেকে পেয়ে গেছি। এবার পাবো হচ্ছে A3, 3 নম্বর পয়েন্টের H3। H3 আবার কোন টেবিল থেকে বের করতে হবে বলো তো? এই টেবিল হ্যাঁ স্যার, স্যাচুরেশন টু। স্যাচুরেটেড Saturated. টেবিলে আমার ফেরত যেতে হবে, রাইট? স্যাচুরেটেড টেবিলে ফেরত যাই। ওকে, স্যাচুরেটেড টেবিলে ফেরত গেলাম। এবার H3 কত হবে বলো? কত হবে 800 প্রেসার 80 কিলো বলো? প্যাসকেলের জন্য 95.47। 95.4. এই যে 800 তো, এই দেখো। 47. হ্যাঁ, কত হবে, কোনটা হবে বলো? স্যার স্যার 95.47. 95.47। আবারও তুমি HFG. ইউনিট বলতেছো। Evaporated. স্যার কিলোজুল পার কেজি। হ্যাঁ, 95.47 কেন হবে কিলোজুল পার কেজি? স্যার স্যাচুরেটেড লিকুইড। HF, স্যাচুরেটেড লিকুইড, HFG. রাইট রাইট, 95.47 হবে, রাইট। সো তোমরা যদি দেখো এখানে হচ্ছে তোমার এই যে H3 95.47, বিকজ 3 হচ্ছে টোটালি স্যাচুরেটেড লিকুইড। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। ওকে, সো অলরাইট, সো যেহেতু এখন দেখো, সেটা হচ্ছে কি হবে, এটা তো বড় হলো কেন? ওকে, এই 3 নম্বর পয়েন্ট যেটা আছে, সেই 3 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমার টোটালি হচ্ছে আমার এই স্যাচুরেটেড লিকুইড পয়েন্টে আছে। সো আমার এখানে ধরতে হবে স্যাচুরেটেড লিকুইড HF। সো HF 800 কিলো প্যাসকেলের করেসপন্ডিং HF হচ্ছে এই যে আমার এইটা, এই যে এইটা 9, এই যে HF, আর হচ্ছে 800, সো 95.47।
কিলোজুল পার কেজি। সো আমার 1 নম্বর পয়েন্ট বের হয়ে গেছে, 2 নম্বর পয়েন্টও বের হয়ে গেছে, 3 নম্বর পয়েন্টের এনথালপি আমি জেনে গেছি। এখন একমাত্র বাকি আছে 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টও আমার এনথালপি তো আর বের করার কিছু নাই, কারণ আমরা জানি কি 3 আর 4 এটা কি, এই প্রসেসটা কি প্রসেস মনে আছে বলছিলাম? আইসেনথালপিক প্রসেস। আইসেনথালপিক প্রসেস, তাই না? এই জি দেখো স্যার। 3 থেকে 4, 3 থেকে 4 এটা কি 3 to 4, 3 to 4 হচ্ছে আইসেনথালপিক এক্সপানশন। আইসেনথালপিক এক্সপানশন মানে কি এনথালপি উইল রিমেইন দ্য সেম। সো এনথালপি উইল রিমেইন দ্য সেম মানে কি, মানে হচ্ছে তোমার H3 is equal to H4. same, তার মানে H3 equals to H4। Yes, sir. তার মানে তুমি 4টা পয়েন্টেরই তুমি কি পেয়ে গেলা, Enthalpy. 4টা পয়েন্টেরই তুমি এনথালপি তুমি পেয়ে এনথালপি গেছো, পাওয়া গেছে। H1 H2 H3 and H4। Now the rest of the things you will just put in those formula and you will do it, right? পারবে না করতে? জি স্যার। জি স্যার। এই যে এম ডটও দেওয়া আছে, 4টা এনথালপিও করতে পারবা। এই 3টা জিনিস করবা, এ বি সি 3টা জিনিস নিজেরা সলভ করবা, সলভ করে স্ক্যান করে গুগল ক্লাসরুমে আপলোড করবা, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। সিমিলারলি এখানে একটা প্রবলেম আছে, হয়ে গেল এইখানে। A theoretical single stage cycle R134 as refrigerant operates with a condensing temperature, এখানে টেম্পারেচার দিয়ে দেওয়া আছে, the temperature of 30 degrees Celsius and an evaporator temperature of -20 degrees Celsius. The system produces 50 kilowatt of refrigeration effect. Estimate COP and refrigerant mass flow rate. এখানে সলভ করা আছে অবশ্য, বাট সলভ করা আছে খুবই শর্ট ওয়েতে, উইদাউট মেনশনিং দ্য এনথালপিস, জাস্ট খালি অ্যান্সারটা দেওয়া আছে বেসিক্যালি। হ্যাঁ, তো এইটাও তোমরা সলভ করবে, এই ক্ষেত্রে তোমাকে জাস্ট বলে দিচ্ছি, যেটা অলরেডি বলছি তোমাদেরকে, সেটা কি এই ক্ষেত্রে তোমাদের ইউজ করতে হবে হচ্ছে টেম্পারেচার টেবিল। এই যে আগের জি, স্যার। টেবিলটা এইখানে হচ্ছে, দেখো এখানে কন্ডেন্সার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস কোথায়, এই যে এইটা ইউজ করতে হবে। আর তোমার দেওয়া আছে -20 ডিগ্রি সেলসিয়াস, তো -20 ডিগ্রি সেলসিয়াস তুমি কোথায় পাবা? হ্যাঁ, এই যে উপরে স্যার। উপরে -20 কোথায়, এই যে -20। ক্লিয়ার? জি স্যার। সেম জিনিস, জাস্ট খালি এখানে টেম্পারেচার দেওয়া আছে, আর এখানে 50 কিলোওয়াট রেফ্রিজারেশন ইফেক্ট দেওয়া আছে। তার মানে হচ্ছে মাস ফ্লো রেট হ্যাঁ, বের করা লাগবে। তার মানে হচ্ছে তোমার যে এই এম ডট ইন্টু H1 - H4 ইকুয়ালস টু 50 কিলোওয়াট, এটা দেওয়া আছে। বুঝতে পারছো রেফ্রিজারেশন ইফেক্ট মানে কি? এই ইভাপোরেটরের যে হিটটা অ্যাবজর্ব হয়, তার মানে এম ডট ইন্টু H1 - H4 ইকুয়ালস টু 50 কিলোওয়াট, এটা দেওয়া আছে। ক্লিয়ার? So this one also you will solve. Okay? All right. Finally আমরা একটু, আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। Finally তোমাদেরকে একটা জিনিস বলি, যাচ্ছে জিনিস Yes, sir. মিনিমাইজ করে কিভাবে, আমি এটাই বুঝতেছি না। ওকে, এখন দেখো এই যে এখানে এটা হচ্ছে গ্যাস রেফ্রিজারেশন সিস্টেম। হচ্ছে গ্যাস রেফ্রিজারেশন সিস্টেমটা কি? এখানে বেসিক্যালি কোনো যেমন নর্মালি কনভেনশনাল আমাদের ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল গুলোতে কি হয়, সাধারণত প্রথমে ইভাপোরেটর ভিতরে লিকুইড থেকে গ্যাস হয়, আবার কন্ডেন্সার যে গ্যাস থেকে লিকুইড হয়, তাই না? তার মানে এখানে ফেজ চেঞ্জ হয়, ফেজ চেঞ্জ হওয়ার মাধ্যমে হচ্ছে তোমার হিটটা অ্যাবজর্ব হয়, আবার হিটটা রিজেক্টেড হয়, তাই না? আর জি স্যার। এখন তোমার ধরো যে এই গ্যাস রেফ্রিজারেশন সিস্টেমে দেয়ার ইজ নো ফেজ চেঞ্জ, সেখানে কোনো ফেজ চেঞ্জ হয় না। এখানে বেসিক্যালি ওই এয়ারই থাকে, ঠিক আছে? যেহেতু এখানে কোনো ফেজ চেঞ্জ হয় না, তোমার রেফ্রিজারেন্টটার ফেজ একটা ফেজই থাকে, সেটা হচ্ছে গ্যাসিয়াস ফেজ। এই কারণে এই সাইকেল গুলোকে বলা হয় হচ্ছে গ্যাস রেফ্রিজারেশন সিস্টেম। এটা হচ্ছে তোমার এয়ারক্রাফট আছে না, এয়ারক্রাফটের কেবিন মানে হচ্ছে যেখানে মানুষরা, মানে যেখানে মানে প্যাসেঞ্জার সিট, হ্যাঁ, সেটাকে বলা হয় কেবিন। সো এয়ারক্রাফট কেবিন হচ্ছে, কেবিন কুলিং এর জন্য হচ্ছে গ্যাস রেফ্রিজারেশন সিস্টেম ইউজ করা হয়। দিস ইজ বেসিক্যালি রিভার্সড ব্রাইটন সাইকেল।
ব্রাইটন সাইকেল তোমরা অলরেডি পড়ছো পড়ছো না? কম্প্রেসার, তারপরে হিট এক্সচেঞ্জার, তারপরে হচ্ছে টারবাইন। হ্যাঁ, ওপেন সিস্টেম হলে এটা এক্সস্টে চলে যায় হচ্ছে এনভায়রনমেন্ট, আর ক্লোজ হলে পরে সেটা আবার হিট এক্সচেঞ্জের মাধ্যমে আবার এখানে কম্প্রেসারে আসে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আমাদের রিভার্সড ব্রাইটন সাইকেল। এই দেখো 1 থেকে 2, 1 থেকে 2 হচ্ছে কম্প্রেশন, এই 1 থেকে 2 কম্প্রেশন, তারপর 2 থেকে 3 হচ্ছে হিট রিজেকশন, 2 থেকে 3 হিট রিজেকশন, 3 থেকে 4 হচ্ছে আবার এক্সপানশন, 3 থেকে 4 এক্সপানশন, 4 থেকে 1 হচ্ছে আবার হিট এডিশন, 4 থেকে 1 হচ্ছে আবার হিট এডিশন। হিট অ্যাড করলো, রেফ্রিজারেন্টে হিট অ্যাড করে হিটটা বাড়লো, তার মানে হচ্ছে স্পেস ঠান্ডা হলো, তারপরে কম্প্রেস করলা, তারপরে সেটা আবার তুমি ওই হিটটা রিজেক্ট করলা টু দ্য এনভায়রনমেন্ট, এন্ড দেন ইভেনচুয়ালি এগেইন তুমি এক্সপান্ড করলা। এই দুইটা প্রেশার লাইনের ভিতরে তোমার হচ্ছে অপারেট করে, এই আর কি। অলরাইট, সো এবার হচ্ছে আমরা নাও আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টারটা যাই। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে তোমার সাইক্রোমেট্রিক চার্ট, এটা অলরেডি ক্লাসে শুরু করছিলাম, রাইট? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সাইক্লোমেট্রিটা অলরেডি তোমরা you know more or less, you should have idea, and you have idea because তোমরা 2-1 এটা পড়ছো, 1-1 এটা introductory, you guys have some knowledge, and then again 2-1 এর বেসিক থার্মোডাইনামিক্স এ আমার মনে হয় তোমরা বেশ ভালোভাবে পড়েছো। সো এটা হচ্ছে, বাট দিস ইজ ভেরি বেসিক and this is also very fundamental at the same time, this is very very important. So আমরা we will just quickly have a, you can say, a recap of what you have learned so far. সেটা হচ্ছে psychrometry. What is psychrometry? Psychrometry is actually the science of studying the thermodynamic properties of moist air. Thermodynamic properties of the moist air and the use of these properties to analyze conditions and processes involving moist air or atmospheric air. So basically, what is psychrometry? Psychrometry, এখানে definitionটা you know. Psychrometry is the science of studying the thermodynamic properties of moist air, and we will use these properties in order to analyze the condition of the moist air or the atmospheric air. এখন atmospheric air বলতে আমরা কি বুঝাচ্ছি? atmospheric air or moist air এটা হচ্ছে নরমালি প্রকৃতিতে যে বাতাসটা বিরাজ করে, নরমালি এখন তুমি যে এয়ার দ্বারা সারাউন্ডেড, সেই এয়ারটাকে আমরা বলি হচ্ছে atmospheric air or moist air. সে ময়েস্ট এর ভিতরে কি থাকে? ড্রাই এয়ার থাকে, ড্রাই এয়ার প্লাস ওয়াটার ভেপার থাকে, তাই না? ড্রাই এয়ার মানে হচ্ছে এই ড্রাই এয়ারের ভিতরে দেয়ার উইল বি নট এ সিঙ্গেল ড্রপ অফ ময়েশ্চার অর ওয়াটার ভেপার অর ড্রপলেটস, ওয়াটার ড্রপলেটস, কিচ্ছু থাকবে না ড্রাই এয়ারের ভিতরে। তো ড্রাই এয়ারের সাথে এই ময়েশ্চার বা ওয়াটার ভেপার অর ওয়াটার ড্রপলেটস, হোয়াট এভার ইউ সে, এই দুটো যখন মিক্স হয়, ড্রাই এয়ারের সাথে এই ওয়াটার ভেপার যখন মিক্স হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে ময়েস্ট এয়ার অর অ্যাটমসফেরিক এয়ার। ওকে, ড্রাই এয়ারের ভিতরে কি থাকে? বাতাসের যে কম্পোনেন্ট গুলো থাকে, নাইট্রোজেন থাকে মোস্ট অফ দ্য পার্সেন্টেজ, অক্সিজেন থাকে, and there some other components are there, so but mostly there is nitrogen and there is oxygen. Okay, এবং definitely dry air, the composition of the dry air most of the times it remains relatively constant. তাহলে চেঞ্জ হয় কোনটা? চেঞ্জ হয় বেসিক্যালি হচ্ছে এই ওয়াটার ভেপারের পার্সেন্টেজটা চেঞ্জ হওয়া পসিবল, তাই না?
ওয়াটার ভেপারের পার্সেন্টেজ বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে? বুঝতেই পারতেছো, কারণ হচ্ছে যে এখানে ওয়াটার ভেপার কিভাবে হয়, যখন তোমার সান প্রচন্ড গরম থাকে, সান ইজ আউট দেয়ার, তখন কি হয়, রিভার, লেকস, ওশানস এগুলো থেকে ওয়াটার ভেপার হয়, ভেপার হয়ে তোমার হচ্ছে বাতাসে অ্যাবজর্ব হয়, রাইট? ইভেন ফ্রম হিউম্যান বডি অ্যাজ ওয়েল, কারণ হিউম্যান বডি থেকে কিভাবে হয়, হিউম্যান বডি যখন আমরা সোয়েট করি, আমরা কি, তোমার কি ধারণা শীতকালে আমরা সোয়েটিং বন্ধ হয়? না, শীতকালে সোয়েটিং বন্ধ হয় না। তাহলে শীতকালে তুমি গরমকালে দেখা যায় কিছু করতেছো না, এমন গরম তুমি বসে আছো তাও ঘামতেছো। আর শীতকালে দেখা যাচ্ছে তুমি ইভেন ইউ আর ওয়াকিং বাট ইউ আর নট সোয়েটিং, বাট ইট ডাজন্ট মিন ইউ আর নট সোয়েটিং। It is because the rate at which your body is producing the sweat, air is instantly absorbing the sweat from your skin. So তুমি আসলে ফিল করতে পারতেছো, কারণ এয়ারের ভিতরে তো ময়েশ্চার অনেক কম। সো যেহেতু এয়ারের ভিতরে ময়েশ্চার বা ওয়াটার ভেপারের পরিমাণ অনেক কম, সো তুমি ওই তোমার সোয়েটটা তোমার স্কিনের উপরে সাস্টেইন করতেছে না, স্কিনের উপরে মানে রেসিডিউ আকারে থাকতেছে না, রাদার ইট ইজ ইভাপোরেটিং কনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি। বুঝতে পারছো? ওকে, সো আমরা কি করতে পারি, আমরা এই ওয়াটার ভেপারকে আমরা আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করে পিভি ইজ ইকুয়ালস টু আরটি ফর্মুলা ইউজ করতে পারি। ডেফিনেটলি the total pressure for the atmospheric air will be the sum of two pressure, একটা হচ্ছে ড্রাই এয়ারের প্রেশার, একটা হচ্ছে ওয়াটার ভেপারের প্রেশার, তাই না? যেহেতু দুইটা কম্পোনেন্ট থাকে আমাদের, এটা হচ্ছে ড্রাই এয়ার প্রেশার পিএ, আর এটা হচ্ছে পিভি হচ্ছে ওয়াটার ভেপারের প্রেশার। এই পিভিটাকে আমরা বলি হচ্ছে ভেপার প্রেশার, ঠিক আছে? এই পার্শিয়াল পিভি পার্শিয়াল প্রেশারটাকে আসে। এবার আসি কিছু ডেফিনেশনে। এই ডেফিনেশন গুলো তোমরা অলরেডি জানো। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি আর হিউমিডিটি রেশিও। এটা হচ্ছে দ্য ম্যাস অফ ওয়াটার ভেপার পার ইউনিট ম্যাস অফ ড্রাই এয়ার, মানে প্রতি কেজি ড্রাই এয়ারে কি পরিমাণ ওয়াটার ভেপার থাকে, এটাই হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি অথবা হিউমিডিটি রেশিও। হ্যাঁ, এটাকে যদি আমরা একটু আরেকটু ইলাবোরেট করি এবং আমরা যদি প্রেসারের টার্মসে প্রকাশ করতে চাই, তাহলে পিভি ইজ ইকুয়ালস টু এমআরটি। তাহলে এম সমান সমান কি হবে, পিভি বাই আরটি, তাই না? এগুলো তোমরা সব জানো। একটা হচ্ছে ব্যাপারের জন্য লিখলাম, একটা হচ্ছে এয়ারের জন্য, ড্রাই এয়ারের জন্য লিখলাম। লেখার পরে দেখো এখানে তোমার ভলিউম উইল বি দ্য সেম, টেম্পারেচার উইল বি দ্য সেম, সো দেয়ার উইল বি অনলি এই যে আর, দ্য মোলার গ্যাস কনস্ট্যান্ট ফর ওয়াটার ভেপার অ্যান্ড মোলার গ্যাস কনস্ট্যান্ট ফর দ্য ড্রাই এয়ার। এই দুটো রেশিও হচ্ছে, যেহেতু দুটোই কনস্ট্যান্ট, সো এই দুটো কনস্ট্যান্টের রেশিও হচ্ছে 0.622, so eventually you will get 0.622 PV by PA. So you can also find out the specific humidity or humidity ratio if you are given the two partial pressures as well. Clear? বুঝা গেছে? কথা বলা? জি স্যার। ওকে, ওকে, এবার আসে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি হচ্ছে তোমার কোনো একটা গিভেন টাইমে কি মানে কতখানি ময়েশ্চার আছে এবং স্যাচুরেটেড অবস্থায় ওই ওই গিভেন মানে ওই গিভেন অ্যামাউন্ট অফ এয়ারের ভিতরে কতখানি ময়েশ্চার অ্যামাউন্ট হাইয়েস্ট থাকতে পারে, এই দুইটার পার্থক্য, এই পার্থক্য, রেশিও, ঠিক আছে? So ratio of the amount of moisture air holds to the maximum amount of moisture air can hold at the same temperature, সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি ফাই, ঠিক আছে? মানে কি পরিমাণ ময়েশ্চার আছে at present divided by 100% স্যাচুরেটেড অবস্থা কি পরিমাণ হাইয়েস্ট ম্যাক্সিমাম ময়েশ্চার থাকতে পারে, দুইটা রেশিও and expressed in percentage. Similarly mv by mg, so pv by rt, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে তো দুইটাই হচ্ছে সেম। একটা হচ্ছে এটাও ময়েশ্চার, রাইট? কি পরিমাণ ময়েশ্চার আছে আর কি পরিমাণ ময়েশ্চার ম্যাক্সিমাম থাকতে পারে, সো দুইটার আর এর ভ্যালু এখানে সেম হবে। দুইটাই ব্যাপার, ওয়াটার ব্যাপার, আর এর ভ্যালু সেম, ভলিউমও সেম, টেম্পারেচারও সেম। সো শুধুমাত্র পিভি বাই পিজি, তার মানে হচ্ছে কি, পিভি হচ্ছে এটা পার্শিয়াল ভেপার প্রেসার at any given temperature and PG হচ্ছে partial vapor pressure at saturated temperature। যে PG হচ্ছে at saturated temperature, ঠিক আছে? আচ্ছা, এনথালপি কি হবে? এনথালপিও একই রকম ভাবে, এনথালপি হচ্ছে ড্রাই এয়ারের এনথালপি আর ওয়াটার ভেপারের এনথালপি।
সো টোটাল এনথালপিটা কি হবে? এম ইন্টু এইচ এ প্লাস এম ভি ইন্টু এইচ ভি, তাই না? এটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি আকারে এক্সপ্রেস করা হয়েছে। এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিতে, ইন্টেন্সিভ প্রপার্টি মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ইউনিটস, তার এখানে হচ্ছে এম বা অ্যামাউন্ট, কোয়ান্টিটি। মানে এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টিটা তো তোমাদের থার্মোডাইনামিক্স অলরেডি পড়ছো সম্ভবত। এক্সটেন্সিভ মানে হচ্ছে টোটাল, আর ইন্টেন্সিভ মানে হচ্ছে পার ইউনিট প্রপার্টি। কিলো জুল পার কেজি, যেমন এনথালপি কি, ছোটদের এনথালপি কি, এইচ কি, কিলো জুল পার কেজি। এর সাথে যদি তুমি এম দিয়ে গুণ দাও তাহলে এটা হয়ে যাবে বড় হাতের এইচ, মানে হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, এনিওয়ে, সো এটাকে আমরা লিখতে পারি এইচ এ প্লাস এইচ বি হচ্ছে এম এ এইচ এ প্লাস এম বি এইচ বি, ঠিক আছে? সো এখান থেকে তো আর ডিভাইডেড বাই এম এ, এম এ দিয়ে তুমি যদি ডিভাইড করো তাহলে কি পাচ্ছ? এম এ যদি তুমি ডিভাইড করো তাহলে পাচ্ছ হচ্ছে এইচ এ, এম এ তো কাটাকাটি চলে যায়, তো এইচ এ প্লাস এম বি বাই এম এ ইন্টু এইচ বি, তাই না? আর এই পাশের এইচ কে যদি এম এ দিয়ে ভাগ দাও তাহলে মানে এইচ বাই এম, এম তাহলে কি হবে? এইচ, অনলি এইচ থাকে, ঠিক আছে? এই পাশে থাকে হচ্ছে অনলি এইচ, আর এই পাশে হচ্ছে এম এ কাটাকাটি চলে যায়, এইচ এ প্লাস এম বি বাই এম এ ইন্টু এইচ বি, এম বি বাই এম এ ইন্টু এইচ বি। আচ্ছা, এম বি বাই এম এটা কি? একটু আগে দেখছো এম বি বাই এম এ, এই যে এম বি বাই এম এ হচ্ছে ওমেগা, এম বি বাই এম এর জায়গায় ওমেগা লিখে ফেললাম। তার মানে এইচ ইকুয়ালস টু এইচ এ প্লাস ওমেগা এইচ বি। তার মানে হচ্ছে এনথালপি, enthalpy of air will be the enthalpy of the dry air plus n hg, hg লেখছে এখানে বিকজ hg আর hb সে ধরে নিছে হচ্ছে অলমোস্ট সেম, পার্থক্য ইজ ভেরি লিটল। সো এটা হচ্ছে hg মানে হচ্ছে ওই যে গ্যাস, এই পয়েন্টের মনে আছে hg, এই পয়েন্ট গুলোতে, হ্যাঁ, কথা বলো না কেন? জি স্যার। ব্যাপার, রাইট? ওমেগা ইন্টু এইচজি, ওমেগার ভ্যালুটা তুমি যদি জানা থাকে তাহলে তুমি ওই এনথালপি বের করতে পারবা। ওকে, এবার আসে হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। ডিউ পয়েন্ট টেম্পারেচার অলরেডি তোমাদেরকে লাস্ট দিন ফিজিক্যাল ফেস টু ফেস ক্লাসে আমি বলেছিলাম আর কি, যে ডিউ পয়েন্টটা কি। ডিউ পয়েন্ট হচ্ছে যখন এয়ার এর স্যাচুরেশন 100% হয়ে যায়, মানে এয়ার ক্যানট হোল্ড দ্য এনি মোর ওয়াটার ড্রপলেটস, হ্যাঁ, তখন কি হয়? তখন হচ্ছে কন্ডেনসেশন বিগিন হয়। তার মানে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ কন্ডেনসেশন বিগিনস when the air is cooled at constant pressure। এই দেখো, কনস্ট্যান্ট প্রেসারে যদি তুমি ঠান্ডা করতে থাকো, তাহলে এই পয়েন্টে চলে আসবে না একটা সময়। এটা কি জি স্যার। স্যাচুরেটেড লিকুইড, এই পয়েন্টে হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার, টি সাব ডিপি, ডিউ পয়েন্ট টেম্পারেচার। সাইক্রোমেট্রিক চার্টে লাস্ট দিন ক্লাসে দেখাইছিলাম, রাইট? এবং তোমরা জি স্যার। জি স্যার। dry bulb, wet bulb temperature, already you know what is dry bulb and wet bulb temperature, right? Dry bulb temperature হচ্ছে যখন হচ্ছে আমার যে সাইক্রোমিটার থাকে, সেই সাইক্রোমিটারের যে বাল্ব, সে বাল্বটা যখন তোমার আম, আম, কি থাকে, শিল্ডেড ফ্রম ময়েশ্চার এন্ড রেডিয়েশন, রাইট? তখন যে টেম্পারেচারটা শো করে সেটা হচ্ছে ড্রাই বাল্ব। আর ওয়েট বাল্বটা হচ্ছে টেম্পারেচার মেজার্ড বাই ওয়েট বাল্ব থার্মোমিটার। তো ওয়েট বাল্ব থার্মোমিটার মানে হচ্ছে তখন কি থাকে? তখন হচ্ছে এই থার্মোমিটারের যে বাল্বটা থাকে, সাইক্রোমিটারের যে বাল্বটা, সে বাল্বটা হচ্ছে ময়েশ্চার দ্বারা এক্সপোজ, শিল্ডেড থাকে। রাইট, শিল্ডেড থাকে। সাইক্রোমেট্রিক চার্ট, এটা অলরেডি তোমরা, এটা অলরেডি ইউ গাইজ নো। আমরা লাস্ট দিন ক্লাসে আমরা সলভ করেছি একটা প্রবলেম, কোন বরাবর কি সেটাও তোমরা জানো। তারপর জাস্ট খালি এখানে আরেকবার একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো একটা পয়েন্ট যদি তুমি পাও সাইক্রোমেট্রিক চার্টের উপর, সেখান থেকে তুমি স্ট্রেট ডানে যাও, তখন ব্ল্যাক অ্যারো মিনস, ব্ল্যাক অ্যারো, এই যে ব্ল্যাক অ্যারো মানে কালো, এখানে কালো, দাও এইচআর মানে হচ্ছে হিউমিডিটি রেশিও অর স্পেসিফিক হিউমিডিটি। যদি তুমি স্ট্রেট বামে যাও, গ্রিন, গ্রিন মানে কি? ডিউ পয়েন্ট। স্ট্রেট বামে গেলে এখানে পাবো হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। তো এইখানে তো রিড করা ডিফিকাল্ট, কারণ এই গ্যাপ গুলো লিনিয়ার না। দেখো 30 থেকে 40-এর যে গ্যাপ, 40 থেকে 50-এর গ্যাপ একটু বেশি না? জি স্যার। 50 থেকে 60-এর গ্যাপ আরো বেশি, 60 থেকে 70-এর গ্যাপ আরো বেশি, 70 থেকে 80-এর গ্যাপ আরো বেশি। সো এইখানে তুমি আসলে
রিড করা তোমার জন্য ভেরি ডিফিকাল্ট। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ জাস্ট স্ট্রেট গো ডাউন and you read whatever it reads from this scale, this driver temperature scale, সেটাই হবে ওই পয়েন্টের ডিউ পয়েন্ট টেম্পারেচার। ক্লিয়ার? জি স্যার। তারপর এই পয়েন্ট থেকে সলিড ইনক্লাইন্ড লাইন আউট অফ দা কি হবে, আউট অফ দা চার্ট হবে এনথালপি। আর এই লাইন বরাবর ডটেড লাইন এই যে তোমার এখানে দেখাইছিলাম, এই যে ডটেড লাইন গুলো হচ্ছে তোমার ওয়েট বাল্ব টেম্পারেচার। এই দেখো, এই লেখা ওয়েট বাল্ব টেম্পারেচার, ডটেড লাইন গুলো। আর সলিড লাইন গুলো যেগুলো বাইরে চলে গেছে এগুলো হচ্ছে এনথালপি, এই যে এনথালপি। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রেট নিচে আমরা, এটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার। ঠিক আছে? আর এই পয়েন্ট বরাবর এই ইনক্লাইন যে কার্ভ গুলো আছে, কার্ভ যেমন ইয়েলো দেখাচ্ছে, ইয়েলো মানে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। আর আরেকটা পয়েন্ট এখানে দেখানো হয় নাই, সেটা হচ্ছে এই যে স্টিপ যে লাইনগুলো আছে, স্টিপ এই লাইনগুলো, এইগুলো কি, এগুলো হচ্ছে স্পেসিফিক ভলিউম, রাইট? স্টিপ যে ইনক্লাইন জি লাইন, স্যার। জি স্যার। স্পেসিফিক ভলিউম, রাইট? এবং এই চার্টটা হচ্ছে ফ্রম অ্যাশরে, এই যে অ্যাশরে, বা আমাদের আসানুগত অ্যাশরে স্টুডেন্ট চ্যাপ্টারও আছে। এবং আমি পার্সোনালি হচ্ছে গ্লোবাল অ্যাশরের একজন মেম্বার। ওকে, সো অ্যাশরে হচ্ছে আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স। ওকে, এটা তোমরা সলভ করছো অলরেডি। আচ্ছা, এবার হচ্ছে আসি আমরা সাইক্লোমেট্রির হচ্ছে তোমার এয়ার কন্ডিশনিং প্রসেস। এয়ার কন্ডিশনিং প্রসেস গুলো কি কি? এয়ার কন্ডিশনিং প্রসেস এগুলো তোমরা মোর অর লেস তোমরা আসলে সলভ করছো, বা ছোটখাটো অঙ্ক করার সময় তোমরা দেখেছো। বাট এখন আমরা একটু মোর ইঞ্জিনিয়ারিং ওয়েতে আমরা চার্ট গুলো রিড করার চেষ্টা করবো। ঠিক আছে? প্রথমে আসা হচ্ছে হোয়াট ইজ এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং মানে হচ্ছে মেইনটেইনিং এ লিভিং স্পেস অর অ্যান ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি at the desired temperature and humidity, মানে ডিজায়ার্ড টেম্পারেচার এবং ডিজায়ার্ড হিউমিডিটি তুমি মেনটেইন করবা। হ্যাঁ, সেটার জন্য তোমাকে যে প্রসেস মেনটেইন করতে হবে সেই প্রসেসটাই হচ্ছে এয়ার কন্ডিশনিং প্রসেস। বেসিক্যালি ইউ আর কন্ডিশনিং দ্য এয়ার, তার মানে কি, ইউ আর চেঞ্জিং দ্য প্যারামিটার্স অফ দ্য এয়ার। Obviously, you are changing the temperature, you are changing the humidity of air, right? So you are changing the parameters of air. That's why it is called air conditioning. Clear? জি স্যার। Okay. So these air conditioning processes include simple heating, that means raising the temperature. Simple cooling, that means lowering the temperature. Humidifying মানে কি, adding the moisture. And dehumidifying, removing moisture. So দেখো কি কি আছে, একটা হচ্ছে হিটিং, কুলিং, এদের তো স্ট্রেট ফরওয়ার্ড, বুঝতে পারতেছি, টেম্পারেচার বাড়ানো টেম্পারেচার কমানো। আর হচ্ছে হিউমিডিফাইং, তার মানে হচ্ছে ময়েশ্চার আই উইল অ্যাড টু moisture to the air, and dehumidifying, I will remove moisture from the air. Okay, sometimes কি হয়, two or more processes are coupled together, combined together. যেমন তোমাকে শুধুমাত্র টেম্পারেচার লোয়ার করলেই চলবে না, তোমাকে হিউমিডিটিও লোয়ার করতে হবে। তাহলে কি করতে হবে, তোমাকে কুলিংও করতে হবে, ডিহিউমিডিফাই করতে হবে, আবার তোমাকে হিটও করতে হবে, হিউমিডিফাই করতে হবে। তার মানে কি, অনেক সময় দুইটা প্রসেস একসাথে কাপড় অবস্থা থাকে। যেমন ধরো তোমাদের যে বাসা বাড়ির যে এসি গুলো থাকে, স্প্লিট এসি বলো বা হোয়াট এভার, উইন্ডো এসি হোয়াট এভার, তুমি দেখবে অনেক সময় ওই এসি গুলো থেকে পানি পড়ে বাইরে দিয়ে, তাই না? পানি পড়ে না, খেয়াল করছো? জি স্যার। বা একটা ড্রেন লাইন আছে, সেই ড্রেন লাইন দিয়ে টপ 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 করে পানি পড়তেছে, রাইট? বারান্দায়, যদি কারো বারান্দায় থাকে জি স্যার। তারও দেখছোই। আচ্ছা, এই পানিটা কেন পড়ে? পানিটা আসে কোথেকে? স্যার ওই রুম থেকে এক্সট্রা ময়েশ্চারটা নিয়ে বাইরে বের করে রাইট দেয়। রাইট রাইট দ্যাট মিনস যেই রুমটার ভিতরে যে স্পেস,
এই যে স্পেসটা হচ্ছে তোমার, তুমি কন্ডিশন করতেছো, সেই স্পেসের ভিতরে যে ময়েশ্চার আছে, সেই ময়েশ্চারটাকে সে রিমুভ করে ফেলছে। এই ময়েশ্চারটাকে রিমুভ করে সে ওয়াটার মানে কন্ডেনসেশন করে সে ওয়াটারের আকারে সে বাইরে বের করে দিচ্ছে। বের করে দিচ্ছে। সো ময়েশ্চার লেভেল কমে গেছে রুমের ভিতরে, তার মানে কি হিউমিডিটি কমে যাবে। যেহেতু হিউমিডিটি কমে গেছে, এই কারণে আমরা এসি রুমে ঘামি না। তুমি একটা জিনিস, একটা জিনিস দেখবা, অনেক সময় তুমি ধরো আউটসাইড এয়ার 27 ডিগ্রি সেলসিয়াস, আউটসাইড মনে করো অ্যাম্বিয়েন্ট কন্ডিশন, আর ইনসাইড হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি এসি দিয়ে রাখো, বাট দেখবা বাইরে গেলে তুমি ঘামবা বা হালকা একটা ঘাম ঘাম ভাব হবে, বাট ভিতরে এসির ভিতরে 27 ডিগ্রি সেলসিয়াস, বাট স্টিল ইনসাইড দ্য রুম এসি ইজ রানিং, ইউ উইল নট সোয়েট। কারণ ইভেন দো দ্য টেম্পারেচার ইজ সেম, বাট হিউমিডিটি ইজ নট। বুঝতে পারছো? জি স্যার, ময়েশ্চার কন্টেন্ট থাকে না। কমফোর্ট, তোমাদের ডিসকমফোর্টের মেইন রিজনটা বেসিক্যালি হিউমিডিটি। অফকোর্স টেম্পারেচার একটা সার্টেন লেভেলের উপরে উঠে গেলে তো ডেফিনেটলি ইট ইজ এ ম্যাটার অফ সিগনিফিকেন্ট ডিসকমফোর্ট। বাট ধরো 33-34 ডিগ্রি সেলসিয়াস, তুমি দেখবা বাংলাদেশের সামার গুলোতে সাধারণত এই যে ইভিনিং, হ্যাঁ, সন্ধ্যার পর পর দেখবা টেম্পারেচার কিন্তু খুব বেশি থাকে না। হ্যাঁ, 34, 33, 35 ম্যাক্স, মোরলেস। 40, 37, 8, 9, 40 যায়, বাট ওটা তো আর সবসময় থাকে না, ম্যাক্সিমাম সময় থাকে না। 34-33 ডিগ্রি সেলসিয়াস, বাট তুমি ঘেমে টেমে একাকার অবস্থা, খুবই হাঁসফাঁস লাগতেছে, ক্লান্ত লাগে, কারণ ইউর বডি ইজ লুজিং ওয়াটার অ্যান্ড দোজ সোয়েটস আর রানিং অল ওভার ইউর স্কিন। ইটস মেকিং, very uncomfortable for you. On the other hand, তুমি যদি এই 33 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, বাট তোমার হিউমিডিটি যদি কম থাকে, দেখবা যে ইউ আর নট ফিলিং দ্যাট মাচ হিট, অ্যান্ড ইউ আর ফিলিং মোর অর লেস কোয়াইট কমফোর্টেবল। হিউমিডিটি হচ্ছে থার্মাল কমফোর্টের জন্য, হিউম্যান থার্মাল কমফোর্টের জন্য হিউমিডিটি ইজ এ ভেরি ভেরি সিগনিফিকেন্ট প্যারামিটার। ওকে, টেম্পারেচার ইজ অফকোর্স ওয়ান, বাট হিউমিডিটি ইজ অলসো। সো এই কারণেই ডিহিউমিডিফাইংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো শীতকালে আমরা কি করি, শীতকালে আমাদের ঠোঁট ফাটে না, আমাদের স্কিন শুষ্ক ড্রাই হয়ে যায় না? হ্যাঁ, কথা বলে না? আচ্ছা, এটা কেন হয়? আমাদের স্কিনটা ড্রাই হয় কেন? আমাদের লিপস ফাটে কেন? বা অ্যাঙ্কেল ময়েশ্চার বেশি কমে যায়, ময়েশ্চার ময়েশ্চার বেশি কমে যায় বাতাসের তাই। জন্য তোমার এই বাষ্প থাকে। নর্মালি তোমার স্কিনের ভিতরে যে ময়েশ্চার থাকে, স্কিনের ভিতরে যে ওয়াটার ড্রপলেটস থাকে, সেটাকেও এয়ার অ্যাবজর্ব করে ফেলে। সো ইন রিটার্ন তোমার স্কিন এরকম ড্রাই হয়ে যায়, তোমার লিপস এরকম ড্রাই হয়ে যায়। বুঝতে পারছো তুমি? সো এয়ারটা কত ড্রাই, হিউমিডিটি কত কম এয়ারের ভিতর থাকে উইন্টারে, যে তোমার ঠোঁট ফাটা শুরু করে, তোমার স্কিন ড্রাই হওয়া শুরু করে। চিন্তা করো, মানে ডিফল্ট যেই মিনিমাম ময়েশ্চারটা থাকা উচিত, সেটাও সে থাকতে দেয় না, সেটাকেও সে অ্যাবজর্ব করে ফেলে। আন্ডারস্টুড? জি স্যার। জি স্যার। দেখে আরেকবার, এখানে এই সাইক্লোমেট্রিক চার্ট হচ্ছে আমরা প্রসেস গুলো দেখতে পাচ্ছি। সাইক্লোমেট্রিক চার্টে যেমন ধরো এইটা হচ্ছে সাইক্লোমেট্রিক চার্ট, বুঝতে পারতেছি আমি, রাইট? এই বরাবর হচ্ছে ড্রাইভার টেম্পারেচার বাড়তেছে। আর তো আমরা সিম্পল হিটিং যদি হয়, সিম্পল হিটিং অনলি জাস্ট ইনক্রিজিং দ্য টেম্পারেচার, সো দ্য প্রসেস উইল গো ফ্রম লেফট টু রাইট। লেফট টু রাইট যাওয়া মানে কি, তোমার টেম্পারেচার বাড়তেছে, রাইট? হ্যাঁ, জি স্যার। সাইক্লোমেট্রিক চার্টটা চিন্তা করো, সাইক্লোমেট্রিক চার্টে যদি তুমি বাম থেকে ডানে যাও, তার মানে কি টেম্পারেচার বাড়তেছে, জি স্যার। রাইট? জি আর স্যার। যদি তুমি ডান থেকে বামে যাও, তাহলে কি হবে, টেম্পারেচার কি করতেছে, কমতেছে। আচ্ছা, তুমি যদি স্ট্রেট উপরের দিকে যাও, তাহলে কি হবে, এখানে এই বরাবর কি হবে, আমার স্পেসিফিক হিউমিডিটি বাড়তেছে না, ভ্যালু বাড়তেছে না? সাইক্লোমেট্রিক চার্টটা চিন্তা করো, এই দেখো, তুমি যদি উপরের দিকে যাও, তাহলে এখানে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, 10, 12, 14, 16, তার মানে কি তোমার স্পেসিফিক হিউমিডিটি বাড়তেছে, রাইট?
তার মানে ইউ Yes, আর sir. অ্যাডিং ময়েশ্চার টু দ্য এয়ার, কারণ তোমার ইউনিট কি, গ্রাম ময়েশ্চার পার কিলোগ্রাম অফ ড্রাই এয়ার। তার মানে কি, প্রতি কেজি এয়ারে কিন্তু তোমার ময়েশ্চারের পরিমাণ বাড়তেছে, তোমার এয়ারের পরিমাণ কিন্তু ফিক্সড পার কিলোগ্রাম, বাট ইউ আর অ্যাডিং দ্য ময়েশ্চার, তাই না? গ্রাম বাড়তেছে, ময়েশ্চারের গ্রাম। ক্লিয়ার? সো নিচ থেকে উপরের দিকে সাইক্লোমেট্রিক চার্টে উঠা মানে কি, ইউ আর অ্যাডিং দ্য ময়েশ্চার, সো হিউমিডিফাইং, সো ইউ আর অ্যাডিং দ্য ময়েশ্চার। আর যদি তুমি নিচের দিকে নামো তাহলে কি হবে বলো? ডিহিউমিডিফায়ার। Dehumidifying, that means you are reducing the moisture, you are reducing the moisture. এবার যদি তুমি দেখো, তুমি যদি এই বরাবর যাও সাইক্লোমেট্রিক চার্টের এই বরাবর, তার মানে কি ইউ আর হিটিং এন্ড ইউ আর হিউমিডিফাইং, রাইট? তুমি কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? জি স্যার। জি স্যার বুঝছি। বিকজ এটা কি, এটা হচ্ছে হিটিং, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে হিউমিডিফাইং। এরকম হলো কেন? অদ্ভুত ব্যাপার। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. হচ্ছে হিটিং আর এটা হচ্ছে Humidifying. এনিওয়ে, বুঝতে তো পারতেছো নাকি? এটা হচ্ছে হিউমিডিফাইং, রাইট? ওকে, এটা হচ্ছে হিউমিডিফাইং। ওকে, এবারে আসি এই ক্ষেত্রে, এটা হচ্ছে কুলিং আর এটা হচ্ছে ডিহিউমিডিফাইং। সো কুলিং এন্ড এই বরাবরটা এটা কি দাঁড়ালো, কুলিং এন্ড ডিহিউমিডিফাইং। তুমি যদি সাইক্লোমেট্রিক চার্টে যদি তুমি কি করো, তুমি যদি সাইক্লোমেট্রিক চার্টে এই বরাবর যাও, তার মানে হচ্ছে তুমি হিটও করতেছো, তুমি হিউমিডিফাইং ও করতেছো। আর সাইক্লোমেট্রিক চার্টে যদি তুমি এই প্রসেসে যাও, তোমার এয়ার কন্ডিশনিং প্রসেস যদি সাইক্লোমেট্রিক চার্টের এই বরাবর হয়, তার মানে কি তুমি কুলিংও করতেছো, তুমি ডিহিউমিডিফিকেশনও করতেছো। So you are doing the cooling and dehumidification together. And in this case, you are doing the heating and humidification together. So এইখানে হচ্ছে তোমার ভ্যারিয়াস এয়ার কন্ডিশনিং প্রসেসকে দেখানো হয়েছে হচ্ছে সাইক্লোমেট্রিক চার্টের ভিতরে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। স্যার, জি স্যার। একই সাথে কি অনেকগুলো প্রসেস করা সম্ভব? একই সাথেই তো হয়। তুমি যখন এসিটা ছাড়ো, তোমার কি প্রথমে পানি বাইর হয় তারপরে টেম্পারেচার কমে? তা তো না, তোমার না, একই সাথে টেম্পারেচারও কমতেছে, কুলিংও হচ্ছে, এবং তুমি ডিহিউমিডিফাই করতেছো। বাট ক্যালকুলেশনের সুবিধার্থে আমি তো এটা এরকম করতেই পারি, তাই না? জি স্যার। Okay, so I think we can stop here today. নেক্সট ক্লাসে আমরা সাইক্লোমেট্রিক এয়ার কন্ডিশনিং প্রসেসটা সাইক্লোমেট্রিক চার্টের মাধ্যমে দেখবো, এবং আমরা ছোটখাটো একটা প্রবলেমও সলভ করার চেষ্টা করবো। চল প্লিজ। ওপেন সিস্টেম হয় না, এটা আমি ব্রাইটন সাইকেলকে বোঝানোর সময় বলছিলাম যে ব্রাইটন সাইকেল তো ওপেন ক্লোজ দুইটাই হতে পারে, বুঝলো নি? রোল নাম্বার 1, প্রেজেন্ট স্যার। 2, Sir, ready to present.